নমস্কার, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। গত কয়েকদিন ধরে ভারতের মধ্যে রাহুল গান্ধী ও তার কংগ্রেস দল এবং ভারতের বাইরে বিশেষ করে বাংলাদেশ সমেত ভারতের প্রতিবেশী কিছু দেশের ভারত বিরোধীরা খুব আনন্দ করছে একটি খবর নিয়ে। খবরটি হলো অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সৈন্য। ঢুকে পড়ে ঘাঁটি গেড়ে যে বসে আছে তারা তা নয়, সেটাকেও বলছে না। যেটা বলছে সেটা হলো ভারতের মধ্যে ঢুকে তারা পাথরের গায়ে কালার স্প্রে করে চায়না লিখেছে, আগুন জ্বেলে খাওয়া দাওয়া করেছে, গান বাজনা করেছে, তারপর খাওয়ার পাত্র খাবার দাবার ফেলে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। এ নিয়ে রাহুল গান্ধী তার ফাটা বাঁশ গলায় চেঁচিয়েছেন চীন দখল করেছে অরুণাচলের বড় অংশ, আর ভারত চুপচাপ বসে আছে। সঙ্গে সঙ্গে তার ভক্তরাও কলরব করছে ঠিক ঠিক। আর প্রতিবেশীদের একটা অংশ এই খবরের উল্লাসে ছাগলের তৃতীয় সন্তান হয়ে তিরিং বিড়িং লম্ফ করছে, বেশ হয়েছে বেশ হয়েছে। ক্যালকাটা ডায়ালগসের দর্শকদের মনে থাকতে পারে, দিন 4-5 আগে এই বিষয় নিয়ে একটি এপিসোড করেছিলাম। সেখানে বলেছিলাম দখল করতে চাইলে গান বাজনা করে চীনা সেনা চলে যাবে কেন? তবু এই খবরে লাফাতে চায় যারা, তারা কেন এমন লাফানির সুযোগ ছেড়ে দেবে? হঠাৎ পাওয়া সুযোগ। রাহুল গান্ধীর স্বভাব হয়েছে বিদেশে গিয়ে এইসব বিষয় নিয়ে খুব গুরুগম্ভীর ঢঙে বক্তৃতা দেয়া। কখনো ইংল্যান্ড, কখনো আমেরিকা, কখনো আরো সব দেশ। এর মূলে ভারত প্রেম নেই, আছে মোদি বিদ্বেষ। মোদির ওপর ঝাল ঝাড়তে গিয়ে, বিজেপির ওপরে ঝাল ঝাড়তে গিয়ে ভারত যদি জ্বলে, জ্বলুক, ক্ষতি কি? অনেকটা সেই গল্পের মতো, ঘর পুড়ে যায় যাক, ছাড় পোকার হাত থেকে তো বাঁচলাম। এবার আমেরিকায় গিয়ে সেই কাজটা করেছেন রাহুল গান্ধী, আর তাই করতে গিয়ে চীনকে খেপিয়ে দিয়েছেন। কিভাবে? আসবো সেই প্রসঙ্গে। তবে তার আগে ভারত আমেরিকার বর্তমান সম্পর্ক নিয়ে 2-4 কথা বলে নি, নইলে প্রেক্ষাপট স্পষ্ট হবে না। ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের বেশ উন্নতি ঘটেছিল, এটা কোনো গোপন কথা নয়। আমেরিকা, জাপান, ভারত আর অস্ট্রেলিয়া, এই 4টে দেশ মিলে 2004 সালে কোয়াড তৈরি করেছিল, অন্য কোনো কারণের জন্য নয়, সুনামির ক্ষতি মোকাবিলার জন্য। কিন্তু চীন এটাকে আস্তে আস্তে পরবর্তীকালে সুনজরে দেখেনি। ফলে চীনের ভয়েই হোক, চীনের ভয়ে হওয়াটাই স্বাভাবিক, যে কোয়াড কিন্তু অনেকটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু 2014 সালে ভারতের শাসন ক্ষমতায় আসার পর এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে কোয়াড কিন্তু সক্রিয় হয়। এর মূল উদ্দেশ্য হয় চীনকে লাগাম পরানো, চীনের ক্রমবর্ধমান ক্ষমতা ও প্রভাবে হ্রাস টানা। আমেরিকা ও জাপানের, বিশেষ করে আমেরিকার শিল্প উদ্যোগকে প্রায় পতনের মুখে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে ফেলেছিল চীন। সুপার পাওয়ারের তকমাও আমেরিকার প্রায় যায়। এদিকে ভারতও চাইছিল এর সুযোগ নিয়ে নিজেদের শিল্প অর্থনৈতিকে এগিয়ে নিয়ে যেতে। চীন ভালোভাবে নেয়নি কোয়াড গঠন, সে চাইল ভারতকে শিক্ষা দিতে। তারপর ভারতের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে, চীনের সাথে তাদের একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এই প্রতিযোগিতা থেকে ভারতকে একটু পিছিয়ে দেওয়ার জন্য শুরু হয়ে গেল সীমান্তে গোলমাল। তিব্বত থেকে ভারতের উত্তর পূর্ব সীমান্ত, সব জায়গায় ঝামেলা বাঁধতে থাকলো। এইভাবেই চললো গত কয়েক বছর। ইতিমধ্যে আমেরিকায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। ডেমোক্র্যাটরা ঐতিহাসিকভাবে ভারতকে যে কোনো কারণেই হোক না কেন খুব একটা পছন্দ করে না। এটা পছন্দ না হওয়ার অনেক কারণ আছে, মোদিকে পছন্দ কেন হয় না। তবে সবচেয়ে বড় কারণ, মোদির কাছে আমেরিকা ও তার গোষ্ঠীভুক্ত পশ্চিমা
যে দেশগুলো আছে তাদের স্বার্থের চেয়ে মোদি মনে করেন নিজের দেশের স্বার্থ অনেক বড়। সুতরাং কি করলেন মোদি? ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হলে রাশিয়ার বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা বা স্যাংশন অগ্রাহ্য করে ভারত যখন বিপুলভাবে ক্রুড পেট্রোলিয়াম আমদানি শুরু করলো রাশিয়ার কাছ থেকে, তখন খেপে গেল আমেরিকা। এই খেপামি বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যে 2022 সালে আমেরিকার এনএসএ জ্যাক সুলিভান, ডেপুটি এনএসএ দলীপ সিং ভারতে এসে চমকানি দেওয়া শুরু করলেন। শুধু চমকানি দেওয়া নয়, সিএএ, ফার্মার্স প্রোটেস্ট ইত্যাদি নিয়ে যেসব আন্দোলন, তাতে মদত দিতে থাকলো আমেরিকা এবং আমেরিকার সঙ্গে জর্জ সোরস এবং বিভিন্ন যে ডিপ স্টেট অ্যাক্টরস আছে, যারা ক্ষমতায় না থেকেও যারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, অন্য দেশের ক্ষমতা পাল্টাবার চেষ্টা করে, সেই অ্যাক্টরদের দিয়ে শুরু হয়ে গেল ভারতে প্রবলেম ক্রিয়েট করা। 2024 নির্বাচনে মোদিকে হারাবার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। কিন্তু 24 মোদি আবার ক্ষমতায় এসে গেলেন, যদিও অনেকটা কম ভোট নিয়ে, অনেক কম সংসদ সদস্য নিয়ে এলেন, তবু তো এলেন। এবং সেটা আসতে শুধু ভারতে নয়, ভারতের প্রতিবেশী দেশে এবার আগুন লাগিয়ে সেই আগুন যাতে ভারতের ঘরে লাগে তার পরিকল্পনা হলো। বাংলাদেশে পতন হলো শেখ হাসিনা সরকারের। দেশে দেশে আগুন লাগাবার এই ছক আমেরিকার অনেক পুরনো। বাংলাদেশে সরকার ফেলে দিয়ে হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে ড্রোন থেকে বোমা ফেলতে লাগলো সন্ত্রাসীরা। সম্ভবত এইসব ড্রোন ও স্বয়ংক্রিয় অস্ত্রের সাপ্লাই আসছে মায়ানমারের বিদ্রোহী অথবা বাংলাদেশের কাছ থেকে, কিংবা দুজনের কাছ থেকেই। এসব করে ভারতকে উস্কানি দেওয়া হচ্ছে এবং প্রতিদিন বাংলাদেশের সমস্ত যারা সব সরকারে এখন আছেন তারা বলছেন চিকেন নেক কেটে দেবেন। চিকেন নেক কেটে দিলে, চিকেনের মাথা কেটে দিয়ে দিলে ভারত চলে যাবে। এই ধরনের উস্কানি দেয়া হচ্ছে বাংলাদেশে। যদি ভারত উস্কানি খেয়ে বাংলাদেশের সেনা অভিযানে নামে তাহলে ব্যাস কাম ফতে। এই উস্কানি বুঝেছে ভারত এবং তার জন্যে অন্য খেলায় নেমে গেল ভারত। কি খেলা? সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন দুদেশে সফর করেছেন মোদি। চীনে যাননি, তবে চীনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে ভারত। কোথায়? চীনেও নয়, ভারতেও নয়, রাশিয়াতে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল রাশিয়া সফরে আছেন। তিনি সেখানে রাশিয়ার এনএসএ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদের সঙ্গে যে শুধু দেখা করেছেন তাই নয়, তিনি মিটিং করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। বৈঠকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? বলেছেন সীমান্তের 4টি উত্তেজনাপূর্ণ জায়গাতে, যার মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা আছে, সেসব জায়গাতে সেনা সরিয়ে নেওয়া হয়েছে, ডিসএনগেজমেন্ট করা হয়ে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও প্রায় একই সময়ে তিনি সায় দিয়েছেন। সায় দিয়ে বলেছেন যে চীনের সঙ্গে সীমান্তের যে ঝামেলা চলছিল তার 75%, 75% জায়গায় সমস্যা মিটে গেছে। বাকি আছে 25% জায়গায়, সেগুলো তাড়াতাড়ি মিটে যাবে, কথাবার্তা চলছে। এত গেল সীমান্তের কথা। অন্য কথাও আছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে চীনা বিদেশ দপ্তরের মুখপাত্র মাও নিং বলেছেন যে শুধুমাত্র ওই সীমান্ত সমস্যার সমাধান নয়, ঠিক হয়েছে দুই দেশের মধ্যে ভবিষ্যতে চীন ও ভারত দুই দেশ একসঙ্গে কাজ করার ব্যাপারে সহমত হয়েছে। একযোগে কাজ করে পারস্পরিক সম্বন্ধ উন্নত করার জন্য তারা দুই দেশ সহমত হয়ে এবার এগিয়ে যাবে একসাথে। এখানেই যদি শেষ হতো ব্যাপারটা, কথা ছিল না। কিন্তু তা নয়, আরো কিছু আছে। আমেরিকা গিয়ে এমন সব কথা বলেছেন রাহুল গান্ধী যা চীনকে ক্ষুব্ধ করেছে।
আমেরিকার সঙ্গে রাহুলের মাখামাখি বা রাহুলের এখানে বিজেপির বিরোধী যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের সাথে আমেরিকার মাখামাখি, এটা কিন্তু যা আসলে কি কারণটা হচ্ছে মোদিকে গদিচ্যুত করার প্ল্যান এবং ভারতকে নিজের কবজায় নিয়ে আসা। যে আমেরিকার যে চেষ্টা, এই চেষ্টা যে চীনের পছন্দ নয়, সেটা চীন বুঝিয়ে দিল একটা ছোট্ট বার্তা দিয়ে। সেই বার্তা দিয়েছে রাহুলকে। কি বলেছেন, কি ছিল সেই হুমকি? তাহলে একটু পেছাতে হবে। 2005 সালে ইউপিএ সরকার গঠনের পর চীন সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। তখন একটা গোপন চুক্তি হয় চীনের সঙ্গে, সরকারি চুক্তি নয়, কংগ্রেস দলের সঙ্গে চুক্তি। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপারসন তখন সোনিয়া গান্ধী। কি আছে সেই চুক্তিতে তা বাইরে প্রকাশ হয়নি। এই নিয়ে পার্লামেন্টে অনেক তর্ক বিতর্ক হয়েছে, তবু গান্ধী পরিবার ফাঁস করেননি সেই চুক্তির বিষয়বস্তু। রাহুল গান্ধীকে এখন আমেরিকার কোলে বসে থাকতে দেখে চীন হালকা করে ভয় দেখিয়েছে, ফাঁস করে দেব সেই চুক্তি। আর সেই চুক্তি ফাঁস করে দিলে ব্যাস রাহুলের পঞ্চত্ব প্রাপ্তি, এটাই কাজ হবে মনে হচ্ছে। কিন্তু ভারত চীন দুই ঘোর শত্রু যদি সন্ধি করে বন্ধুত্বের হাত বাড়াতে পারে একে অপরের দিকে, তা থেকে বাংলাদেশের বর্তমান শাসকরা কোনো শিক্ষা কেন নিতে পারে না? ভারত বিরোধিতার ধুয়ো তুলে এভাবে চললে দেশকে যে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কবে বুঝবেন বাংলাদেশের বর্তমান শাসকরা? ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, দেশ ও দেশের স্বার্থ সবার উপরে, এটা জানতেন শেখ হাসিনা। চীন, ভারত, আমেরিকা তাই সবাইকে নিয়ে চলেছেন বলে বাংলাদেশ তার আমলে এত এগিয়েছে। এই সহজ কথাটা কবে বুঝবেন ইউনূস সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা? আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে মন্তব্য করে জানান। আপনাদের মন্তব্য আমাদের উৎসাহিত করবে। এই সঙ্গে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শেষ করার আগে জানিয়ে রাখি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিষয়ে যে সমীক্ষা আমরা করছি, সেই সমীক্ষায় 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম আপনারা লিখুন এবং লিখে আমাদের এই কমেন্ট বক্সে লিখুন, লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। শেষ করার আগে জানিয়ে রাখি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির এই আপনাদের পছন্দের তালিকাটা পাঠিয়ে দিন। আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ।